অ্যাকশন গুলোর উপরে যদি ইন্ডিপেন্ডেন্ট না নিতে পারে, সে তো ফাঁস নেই। অপরাধটা সে কম করে নাই, সে বুঝে করুক অবুঝে করুক, সে কিন্তু অপরাধ অনেক করে ফেলছে, এবং এই তার সরকার আপাত মস্তক অবৈধ। সুতরাং তার যে যতগুলো বেনিফিট, যত অ্যাকশন, কেউ তো এক সময় না এক সময় তাকে তো কাঠ গড়ায় উঠতে হবে। সুতরাং আমার মনে হয় এখন যে পরিস্থিতি, সারা দেশ উনি জিম্মি করে ফেলছে। এখন একটা অপশন হয়েছে, যদি এই ব্রিটেনের বৈঠক ফেল করে, তাকে খুব অপমান অপদস্থ হয়ে বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হবে। তাই তো সব লুট করতেছে, তো ছাত্র সহ সব লুট করতেছে তো। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে যে যুক্তরাজ্যে এখনো অবস্থান করছেন, কিন্তু এরই মধ্যে নানান ইভেন্টকে কেন্দ্র করে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে, যেমন তার নিজের বক্তব্যকে কেন্দ্র করে, পাশাপাশি তার প্রেস উইং এর নানান ধরনের কর্মকাণ্ডে। এবং আমরা আশা করছিলাম যে তার এই সফর সফল হবে। কতটুকু সফল হলো, কতটুকু ব্যর্থ হলো, আমরা একটু আলোচনা করতে চাই। এই গত 3 দিনে যা কিছু হয়েছে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনার শুনতে কাছ পাচ্ছেন? থেকে, জি জি শুনতে পাচ্ছি। আহ আপনার কি মনে হয় সফরটি কেমন হয়েছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, 10 মাস ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নিয়ে আছে, 11টা সফর করেছে, একটি বাদে সব তার প্রাইভেট সফর। অথচ রাষ্ট্রীয় কোষাগারের পয়সা দিয়ে সে সফর করছে। ব্রিটেনে গেছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী আগের দিন পর্যন্ত আপনার পার্লামেন্টে বক্তব্য দিয়েছে, সে তার কাজে ব্যস্ত। এখন সে কানাডায়, অথচ সরকার থেকে বলা হয়েছে তার সাথে কথা হবে ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং ওনার এই সফর ব্যর্থ হবে না সফল হবে উনিই ভালো বুঝবেন। আমরা আলোচনাটা করতে পারি যে এই সফরের সময়, যেহেতু ব্রিটেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্রিটেনে আছেন, সেখানে ইউনূসের ইচ্ছায় এবং বেগম খালেদা জিয়ার মধ্যস্থতায় এই আপনার বৈঠকটা হবে বলে মনে হচ্ছে। 13 তারিখে সকালের দিকে 9টা-10টার দিকে আমি আমি বৈঠকটা এই হবে। বিষয়ে অবশ্যই আসবো। সাংবাদিক ইমে আজিজ, আমি এই বিষয়ে অবশ্যই আসবো। তার আগে তিনি মানে আমাদের প্রধান উপদেষ্টা চ্যাথাম হাউসে, ব্রিটেনের যে ঐতিহ্যবাহী থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান, সেখানে যে বক্তব্য দিলেন, প্রশ্নোত্তর পর্বে অংশ নিলেন। সেখানে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, আমি সব বিষয় টাচ করতে চাই না, কিন্তু এরই মধ্যে সমালোচনা হচ্ছে দুটি বিষয়কে কেন্দ্র করে। একটি হচ্ছে তিনি বলেছেন যে আহ দেশের জনগণ টাকা খেয়ে ভোট দেয়, তারা ভোটের উদ্দেশ্য বোঝে না। আমি যদি প্রথমেই এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমরা জানি যে কিছু অংশ মানুষ, একটা শ্রেণীর মানুষ টাকা খেয়ে ভোট দেন। সেটি সব কত ভাগ? 5 ভাগ, 10 ভাগ, তার তো বেশি নয়। আপনি, আমি বা আমাদের মতো সাধারণ মানুষ তারা টাকা খেয়ে ভোট দেন, মানে এই কথার মধ্য দিয়ে তিনি কি ভোটকে নিরুৎসাহিত করলেন? দেশের মানুষকে চরমভাবে অপমানিত করলেন, পুরো জনগোষ্ঠীকে। না, দেখেন, এই জন্যই বলা হয় তিনি এনজিও করেন, তিনি রাষ্ট্র চালানোর যোগ্য নন। দেশকে বিদেশে গিয়ে যে জনগণকে মেলাইন করে, জনগণ এ দেশের মালিক। সেই জনগণকে যদি চাঁদা খেয়েও থাকে, জনগণ যদি ইলেকশনের সময় পয়সা নিয়েও থাকে, তিনি তো এটা বলতে পারেন না। আমরা তো বলি না, তিনি তো এই দেশটাকে ব্যবসায়িক কেন্দ্র করেছেন। তিনি গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা যদি সুদ মকুব করে থাকেন, গ্রামীণ ফোনে 4,000 কোটি টাকা মাফ করে থাকেন, জনগণ কেন খাবে না? জনগণ, উনি জনগণ যারা মালিক, তারা পয়সা খাইলে কয় পয়সা খাবে? 5,000, 10,000, 1,000, 500, 200? উনি তো হাজার হাজার কোটি টাকা খাচ্ছেন। তো সুতরাং উনি যে বিদেশে এই কথাগুলি বলেন, স্বাভাবিকভাবে কিন্তু এইগুলো প্রশ্ন আসে। তিনি ইতিমধ্যে তার যতগুলো বেনিফিট নিয়েছেন এবং যেভাবে সরকারে এসেছেন, সব নিয়ে প্রশ্ন আসে, সব নিয়ে প্রশ্ন আছে। আপনি ধরেন, আমি যদি বলি যে তিনি যে সরকারের দায়িত্ব নিলেন, তিনি তো দণ্ডিত ছিলেন, তার বিরুদ্ধে তো দুর্নীতি মামলা ছিল। তিনি নৈতিক কারণে এবং আইনগত ভাবে তিনি কি সরকার প্রধান হতে পারেন? তিনি তো হয়েছেন। তিনি সরকারে বসে নির্বাহী আদেশে তার মামলা তুলে নিয়েছেন। এটা হয় বলেন? তো জনগণ ঘুষ খাবে না কেন? তিনি তো এই যে ঘুষ খাইছেন, তিনি তো এটা করলেন। আর তারপরে তিনি যখন সরকারে আসলেন, দায়িত্ব নিলেন, তখন এই 5 তারিখের গণ অভ্যুত্থানে সব দল, একমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই, জনগণ সবাই সমর্থন দিয়েছে। অথচ নিজে বিভিন্ন ভাবে তার বলয় তৈরি করার জন্য এই যে জুলাই গণ আন্দোলনের যে যারা সব দল মত একসাথে ছিল, এটাকে বিভক্ত করেছে, তিনি বিভক্ত করেছেন। এখন আপনি দেখেন, এনসিপি
আপনার ইসলামিক আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলাম এক সুরে কথা বলে, আর বাকিরা এক সুরে কথা বলে। দেশটাকে দুই ভাগ করে ফেলছে না? তার যেটা হয়েছে, তিনি আমার আরো প্রথমে একটা প্রশ্ন। জি জি হ্যাঁ, বলুন। তিনি প্রথমে প্রথমে ইউটিউব সার্চ দিলেই পাবেন। তিনি ইউটিউবে হাত নাড়া নাড়া ঘাড় নাড়া নাড়া বলছিলেন যে রাজনৈতিক দলগুলো যতটুকুতে সংস্কার একমত হয় ততটুকু নিয়েই নির্বাচনে যাব, না হলেও নির্বাচনে যাব। হ্যাঁ, বলছো যে এরপরে ওয়েবসাইটে দিয়ে দেব, কে একমত হয়েছে কে একমত না হয়েছে জনগণ জানবে। তো ওনার তো প্রতিশ্রুতি প্রথমেই আছে যে নির্বাচনে যাওয়া। উনি নির্বাচন নিয়ে কেন টালবাহানা করেন? উদ্দেশ্য কি? আবার জনগণ দিয়ে আগে এখন বন্ধ হয়েছে যে পিছন দিয়ে হাঁটায়। তিনি তো পেয়ারম্যান, পাক্কা পেয়ারম্যান, লোক সেট করে রাখে, হেঁটে গেলেই বলে আজীবন থাকেন, 5 বছর থাকেন, এগুলি বলে। এখন আবার বন্ধ হয়েছে। তো এখন যেটা আলোচনা বৈঠকে, লন্ডনে বৈঠকে তিনিই কিন্তু এটা তিনিই প্রস্তাব করেছেন, তিনি বৈঠক করবেন। এখন ওখানে যা বৈঠক কি করবেন জানি না। যে ব্রিটেনে গেছে, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে তার অ্যাপয়েন্টমেন্ট, প্রধানমন্ত্রীর খবর নাই। প্রেস সেক্রেটারি মিথ্যা কথা বলতেছে, সে এখন কানাডায় আছে। তো এখন এখন কি টিউলিপের সাথে টিউলিপ চিঠি দিছে, বলে এটা প্রেস সেক্রেটারিতে বলাইছে, এটা আইনি বিষয়, আইনি ভাবেই মোকাবেলা এটা দেখা হবে। তো এখন আপনার এখন কাছে ডক্টর, সেই ভোটের ভোটের উদ্দেশ্য থেকে প্রশ্ন, তাহলে তিনি তো দেশের মানুষের উপরে নির্ভর করছেন না। ভোটের জায়গাটিতে তিনি যেভাবে প্রশ্নবিদ্ধ করলেন যে মানুষ ভোট টাকা খেয়ে ভোট দেয়, এই জন্য এই সংস্কার টংস্কার ইত্যাদি ইত্যাদি, এর সাথে আরো যে কথাটি বলেছেন যে পুরো বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত, প্রতিটি সেক্টর নিমজ্জিত দুর্নীতিতে। আমরা জানি অবশ্যই দুর্নীতি রয়েছে, বড় অঙ্কের টাকা পাচার হয়েছে গত আওয়ামী শাসনের সময়, অস্বীকার করার কিছু নেই, কিন্তু প্রত্যেকটা মানুষ দুর্নীতিগ্রস্ত। আপনার এটি মনে হয় তিনি যে মন্তব্য করেছেন চ্যাথাম হাউসে? না, দেখেন, মানসিক ভাবে জনগণ দুর্নীতিগ্রস্ত হতে পারে, কিন্তু আমার তো ধারণা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তত পক্ষে সৎ আছে। এখন উনি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেওয়ার ফলে দেখি যে ওনার পারিষদ, অন্তর্বর্তীকালীন সরকারের এপিএস পিএস, আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বহুত প্রশংসা করেছি। এই গভর্নর মেয়েও তো এখন 100 কোটি টাকার ফ্ল্যাটের মালিক দুবাইতে। তা আপনি যাবেন কোথায়? ফেসিবাদী সেটা সরকার অবশ্য যা, গভর্নর উত্তর দিয়েছেন যে তার মেয়ে জামাই ব্যবসায়ী, তারা দীর্ঘদিন ধরে দুবাই থাকেন, তারা এটি করতে পারেন, অস্বাভাবিক কিছু না। এটি গভর্নরের অ্যান্সার, মানে এই বিষয়ে। হতে পারে, হতে পারে তার মেয়ের দাবাই ব্যবসা করেন, ঘাটতি ছিল উনি পূরণ করে দিয়েছেন। আর সবাই ফ্ল্যাট করতে পারেন না। এখন উনি জি। গভর্নর হওয়ার পরে ফ্ল্যাট কিনতে পারলো, আগে পারলো না, পরে পারলো না, এগুলি কয়ে লাভ দেন। উপদেষ্টার দুইটা উপদেষ্টার আপনার এপিএস টাকা মারছে না। ছাত্রদের ডক্টর মোহাম্মদ ইউনূস তো পুরো জেনারেশন গ্যাপ করে দিছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে প্রত্যেকটা কমিশনে ছাত্র বসায় দিছে, এবং সবাই দুর্নীতিগ্রস্ত। তো আমার তো মনে হয় ফেসিবাদ আর এই সরকারের ভিতরে কোনো পার্থক্য নাই। তাদের অ্যাকশন গুলো ঠিক ফেসিবাদের মতো, দুর্নীতিও ঠিক ফেসিবাদের মতো। সেই সাথে মব কালচার, একটা বাহিনী তৈরি করছে ছাত্র দিয়ে, যেখানে সবাই মাইক, এখন অবশ্য মব একটু কমেছে। কারণ বিএনপি যখন তারুণ্যের সমাবেশ গুলো করেছে এবং মবের ব্যাপারে যখন হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে, সেনাপ্রধান থেকেও তো বলা হয়েছে ফুল স্টপ, নো মব কালচার বলেছে। তো এখন মব কালচার বন্ধ হয়েছে। সুতরাং আমি বলবো যে এই পরিস্থিতি তৈরি করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এককভাবে দায়ী, এককভাবে দায়ী। এবং তিনি এইটাকে এই ভীত। লন্ডন লন্ডন সফরটাকে বলা হচ্ছিল সরকারি সফর। আমাদের জি না, ভারপ্রাপ্ত পররাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে যদি সরকারি সফর হয়েই থাকে তাহলে সে দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করার বিষয়গুলো কেন পূর্ব নির্ধারিত ছিল না? কেন আপনি যেটা বলছিলেন তার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম এইভাবে লুকোচুরি করলেন? খোদ কিয়ার স্টারমার লন্ডনে অবস্থান করছে নিজ দেশে, বলা হচ্ছে যে না কানাডায় গেছেন ইত্যাদি ইত্যাদি। কেন এই ধরনের কথাবার্তা? এবং যেখানে আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে আমাদের প্রধান উপদেষ্টা নিজে জানিয়েছেন যে কিয়ার স্টারমার তাকে সময় দিচ্ছেন বা তার সঙ্গে দেখা করতে চান না। কি কারণে এই সব বিষয়গুলো ঘটছে? দেখেন, তিনি যে পুরস্কারটা নিতে গেছেন, এও শোনা গেছে সেই পুরস্কারের লিস্টে ওনার নাম নাই। জি। আমার কাছে প্রমাণ নাই, তাই আমি বলছি না, বলতে চাচ্ছি না। না, প্রমাণ আছে, প্রমাণ ওনাকে আছে, আমার কাছেও আছে। না, হ্যাঁ, আমি বলি যে যেই নমিনেশন পেপার কিংস ফাউন্ডেশনের, সেই নমিনেটেড পার্সনদের মধ্যে তার নাম নেই। এটা সত্য কথা, আপনার কাছে না থাকলে আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, এই জন্যই আমি বলছি এটা একদম নিছক আমার ধারণা। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার বৈঠক হওয়াটাই মুখ্য।
এর সাথে উনি এই প্লেন ভাড়া পাওয়ার জন্য, ফ্রি পাওয়ার জন্য, ওই যে দেখেন না, নোবেল প্রাইজের সুদও মওকুফ করে দিছে। এত ছোট লোক। হুম, হুম। বলেন আপনি কয় টাকার ট্যাক্স দিতে হয় বলেন, উনি ওটাও মাফ করে দিয়েছে। গ্রামীণ ব্যাংক শুধু না, তারপরে ইউনুস বিশ্ববিদ্যালয়, ইউনুস ট্রাস্ট, ম্যান পাওয়ার এক্সপোর্ট, কত কিছু না নিছে। তো উনি তো দেশটাকে ব্যবসায়ী, ওনাকে তো বেরোতে হবে। ওনাকে, যে সরকার সামনে নির্বাচনে ক্ষমতায় আসে, তার কাছে যদি তার অ্যাকশন গুলোর উপরে যদি ইন্ডিপেন্ডেন্ট না নিতে পারে, সে তো ফার্স্ট নেই। অপরাধ তো সে কম করে নাই। সে বুঝে করুক অবুঝে করুক, সে কিন্তু অপরাধ অনেক করে ফেলছে। এবং এই তার সরকার আপাত মস্তক অবৈধ। সুতরাং তার যে যতগুলো বেনিফিট, যত অ্যাকশন, কেউ তো এক সময় না এক সময় তাকে তো কাঠগড়ায় উঠতে হবে। সুতরাং আবার মনে হয় এখন যে পরিস্থিতি, সারা দেশ উনি জিম্মি করে ফেলছে। এখন একটা অপশন হয়েছে তারেক রহমানের সাথে আলোচনা করা, বড় পার্টি। এখন দেখেন এনসিপি, জামাত ইসলাম এবং ইসলামিক ঐক্যজোট বাংলাদেশ ছাড়া আর সবাই নির্বাচন চায়। নির্বাচনটা দিয়ে উনি আমার মনে হয় সম্মানটা রক্ষা করে বিদায় নিক। সেখানে তারেক রহমানের সাথে তিনি হয়তো ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন, তার সাথে আলোচনা করুন, অন্তত পক্ষে তাকে যাতে আবার বন্দী করা না হয়। কারণ এমনি জেল থেকে একবার দণ্ডিত থেকে সরকার গ্রহণ করছে, আবার সেই কারণেই এই অবৈধ জায়গায় তাকে যেন ধরা হয় না। আপনি খেয়াল করে দেখেন, এই আলোচনার আগে অ্যাপিলেট ডিভিশনে তারেক রহমানের একটা কেস অ্যাকসেপ্ট করা হয়েছিল থ্রেট করার জন্য। ঠিক। কি শয়তানি লোক, চিন্তা করছে। তার তো আপোষ করার পর সে আসলে ক্ষমতা আঁকড়ে ধরে